আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকটি ক্লাসে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একাদশ দ্বাদশ শ্রেণীর এই লেকচারে আজকে আমি কথা বলবো তোমাদের সাথে ইন্ডেক্সিং এবং শর্টিং নিয়ে। ডাটাবেজে কীভাবে ইন্ডেক্স এবং শর্টিং করা হয় সেই জিনিসগুলো নিয়ে আজকে একটু বিস্তর আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা শর্টিং জিনিসটা কি দেখে নিই। যদিও তোমাদের বইয়ে ইন্ডেক্সিংটা আগে আছে, তারপর শর্টিং আছে, তারপরে আমরা শর্টিং জিনিসটা নিয়ে আগে একটু আলোচনা করি। ধরে আমরা একটা টেবিল কল্পনা করি। একটা টেবিল যদি আমি এখানে তোমাদেরকে দেখাই, সেই টেবিলের মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে এমপ্লয়ীদের জন্য একটা টেবিল তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখানে এমপ্লয়ির আইডি আছে, এমপ্লয়ির নেম আছে, এমপ্লয়ির এজ আছে এবং এমপ্লয়ির স্যালারি আছে। এখন তোমার হয়তো প্রয়োজন হতে পারে যে একটা কোম্পানিতে মনে করো যে 1000 জন এমপ্লয়ি আছে, তো 1000 জন এমপ্লয়ির মধ্যে কার বেতন সবচেয়ে কম অথবা কার বেতন সবচেয়ে বেশি, এটা হয়তো তোমার খুঁজে বের করা দরকার। অথবা কোন এমপ্লয়ির এজ কত সেই জিনিসটা খুঁজে বের করা দরকার। তোমার কখনো সাজানো দরকার হতে পারে যে কোন এমপ্লয়ির বয়স সবচেয়ে কম, কোন এমপ্লয়ির বয়স সবচেয়ে বেশি, এই অনুযায়ী সাজানোর দরকার হতে পারে। তারপরে স্যালারি অনুযায়ী সাজানোর দরকার হতে পারে। সেই সময়গুলোতে ডাটাবেস ডিজাইনারগণ বা ডাটাবেস ডেভেলপারগণ একটা অপারেশন পরিচালনা করেন, যেটার নাম হচ্ছে শর্টিং। শর্টিং জিনিসটাকে হচ্ছে আসলে আমরা যেটা সাধারণ ওয়ার্ডে যেটা বুঝি যে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আকারে সাজানো। হ্যাঁ, তো এই যে এই টেবিলটাকে যদি আমি এমপ্লয়ির স্যালারি অনুযায়ী ছোট থেকে বড় আকারে সাজাতে চাই, তাহলে কি হবে? সর্বপ্রথম আমরা যদি দেখি যে আইডি 1 বা হচ্ছে 1 নাম্বার রেকর্ড, এখানে যদি 1 নাম্বার রেকর্ডটা দেখি, 1 নাম্বার রেকর্ডের মধ্যে একজন এমপ্লয়ি আছে যার নাম হচ্ছে মাইক, তার আইডি নাম্বার হচ্ছে 1, তার এজ হচ্ছে 35 এবং তার স্যালারি হচ্ছে 5000 টাকা। আমরা ধরে নিলাম তার স্যালারি পার উইক হচ্ছে 5000 টাকা। ওকে, এখন আমার এখানে 5000 টাকা স্যালারি আছে, 3000 অ্যান্ড বিভিন্ন ধরনের স্যালারি আছে। তো দেখা গেল যে এখানে আমার 7 জনের টেবিল, কিন্তু এটা যদি 1000 জনের টেবিল হতো তাহলে 1000 ধরনের স্যালারি থাকতে পারতো। তখন আমি যদি এখন জানতে চাই যে এই টেবিলের মধ্যে সবচেয়ে কম স্যালারিটা কার, তাহলে আমরা কীভাবে খুঁজে বের করবো? এখানে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে এখানে 7টা রেকর্ড আছে। এই 7 রেকর্ডের মধ্যে জন নামে যে ব্যক্তি আছে, যার আইডি হচ্ছে 6, তার স্যালারিটা সবচেয়ে কম। তার স্যালারি হচ্ছে 2600 টাকা। ওকে, কিন্তু এখানে যদি 1000 রেকর্ড থাকতো তখন আমরা কি করতাম? 1000টা রেকর্ড থেকে খুঁজে খুঁজে আমাকে বের করা লাগতো। কিন্তু 1000টা রেকর্ড থেকে যেন খুঁজে খুঁজে বের না করা যায়, সহজেই যেন আমরা বের করতে পারি, সেজন্য যে অপারেশন চালানো হয় তাকে বলা হয় শর্টিং অপারেশন। এখন আমরা ছোট থেকে বড় যদি একটা অপারেশন চালাই, তাহলে আমরা আরেকটা টেবিল পাবো, শর্টেড টেবিলটা, যেটা হচ্ছে এমপ্লয়ির এজের উপর ভিত্তি করে। তো আমরা যদি আমাদের এই টেবিলটাতে এমপ্লয়ির এজগুলো লক্ষ্য করি, এখানে ডিফারেন্ট টাইপ অফ এজ আছে। হ্যাঁ, এই এজগুলোর উপর শর্টিং করে আমরা যদি ছোট থেকে বড় আকারে সাজাতে চাই, তাহলে আমরা আরেকটা টেবিল পাবো। সেই টেবিলে এমপ্লয়ির এজ অনুযায়ী ছোট থেকে বড় আকারে শর্টিং হবে। তো আমরা এই টেবিলটাতে দেখি, এই টেবিলের মধ্যে সবচেয়ে ছোট এজের আছে হচ্ছে জিমি নামে একজন এমপ্লয়ি, যার রেকর্ড নাম্বার হচ্ছে 3। তিনি সবচেয়ে কম এজের এই কোম্পানিতে। তার রেকর্ডটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে আমরা পাবো হচ্ছে জিমি, যার স্যালারি 3000 টাকা। তো এইভাবে যদি আমরা স্যালারি ওয়াইজ অথবা এজ ওয়াইজ সাজাই, আমরা যদি আরও একটা দেখি, তারপরে হচ্ছে সবচেয়ে কম বয়সের আছে হচ্ছে জিমি, তারপরে আছে জন, তারপরে আছে শাউন। জিমি, জন, শাউন এই আকারে আমরা সাজিয়েছি। তাহলে এই টেবিলটা আমরা এইজের ছোট থেকে বড় আকারে শর্টিংয়ের মাধ্যমে পেয়েছি। একটু খেয়াল করো, শর্টিংয়ের বেলায় আমরা যে ডাটাটা পাবো, সেই ডাটাটা হচ্ছে আমাদের যে মেইন টেবিলটা, মূল টেবিল, এই মূল টেবিলের উপর শর্টিংয়ের একটা অপারেশন ক্রিয়েট করে, অপারেশন চালিয়ে তারপর আমরা আলাদা একটা টেবিল পাবো, যে টেবিলে হচ্ছে শর্টেড ডাটাগুলো, শর্টেড রেকর্ডগুলো থাকবে। এই রেকর্ডগুলো চাইলে আমরা যে কোনো ডাটার উপর চালাতে পারি। যেমন আমরা যদি আইডি
আইডির শর্টেড আকারই সাধারণত থাকে। আমরা যদি এমপ্লয়ির এজ অথবা স্যালারির উপরেও চালাতাম তাহলে কিন্তু এখানে স্যালারি বেসড আমরা শর্টিং দেখতে পেতাম। তো এই স্যালারি বেজ বা এজ ওয়াইজ শর্টিং আমরা অ্যাসেন্ডিং আকারেও করতে পারি, ডিসেন্ডিং আকারেও করতে পারি। তো শর্টিংয়ের একটা অসুবিধা যেটা হচ্ছে লিমিটেশন, সেই লিমিটেশনটা হলো আমরা যখন শর্টিং করি তখন সম্পূর্ণ এই টেবিলটাতে যে ডাটাগুলো আছে, সেই যে রেকর্ডগুলো আছে, সেই রেকর্ডগুলোর উপর ভিত্তি করে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা টেবিল পাই। তারপর যদি আমরা এই টেবিলে অন্য আরেকটা রো অ্যাড করি তাহলে সেই রোয়ের সাপেক্ষে আমরা এই টেবিলটাতে ডাটা পাবো না। কারণ হচ্ছে আমরা এইটাকে মূল টেবিলটাকে মডিফাই করার পরে শর্টের যে টেবিলটা সেই টেবিলটা আসলে মডিফাইড হয় না। যেহেতু শর্টের টেবিলটা মডিফাই হয় না সেহেতু এখানে যদি আমি আরেকটা রো অ্যাড করি 8 নাম্বার, হয়তো একজনের নাম XYZ, তার এজ দিলাম হচ্ছে 32, তাহলে তার এজ যদি আমি 32 দিই তাহলে 30 আর 35-এর মাঝখানে তার নামটা আসার কথা, কিন্তু তার নামটা আসবে না। কারণ হচ্ছে আমি যদি এই শর্টিং টেবিলটাকে আবার শর্টেড অপারেশন প্রয়োগ করে নতুনভাবে না সাজাই তাহলে আমরা এই টেবিলটার আপডেটটা পাবো না, এই টেবিলটা যা ছিল তাই থাকবে। সো এটা হচ্ছে শর্টিংয়ের একটা লিমিটেশন, যে আমরা যদি মূল টেবিলে কোনো চেঞ্জ করি সেই চেঞ্জটা শর্টেড টেবিলে হয় না। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি এবার হচ্ছে ইন্ডেক্সিং। শর্টিং সাধারণত আমি যেটা বললাম যে তোমাদেরকে এটা খুব একটা বেশি ব্যবহৃত হয় না, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইন্ডেক্সিং। ইন্ডেক্সিংটাও এক ধরনের শর্টিং, সেটা হচ্ছে ইন্ডেক্স ক্রিয়েট করে শর্টটা করে। যদি আমরা এই টেবিলটার ক্ষেত্রেই দেখি, ধরো যে এই টেবিলটা আমরা হচ্ছে একটা ইন্ডেক্স টেবিল রাখবো। হ্যাঁ, ইন্ডেক্স টেবিলের এই যে 1 2 3 4 5 6 7 আমরা হচ্ছে কয়েকটা ইন্ডেক্স রাখলাম। তো এই ইন্ডেক্স রাখার ফলে আমি কিন্তু যখনই এই টেবিলটাতে ডাটা ইনসার্ট করব বা কোনো রেকর্ড ইনসার্ট করব তখন সেই রেকর্ডটা সরাসরি আমার ইন্ডেক্স টেবিল একটা ইন্ডেক্স ধরে রাখবে। যে এবার যদি আমরা স্যালারি অনুযায়ী ইন্ডেক্স টেবিলের ইন্ডেক্সিংটা সাজাই তাহলে দেখব সবচেয়ে কম স্যালারি আছে 2600 টাকা। তো এই 2600 টাকার জন, তার ইন্ডেক্সটা আমরা ইন্ডেক্স টেবিলে এখানে এই জায়গায় ধরে রাখবো। কম্পিউটার করে কি, যখন আমরা এই ইন্ডেক্সিংটা ইউজ করি তখন যখনই আমরা এই টেবিলে কোনো ডাটা ইনসার্ট করি বা কোনো রেকর্ড ইনসার্ট করি সেটার ইন্ডেক্সিংটা অটোমেটিকভাবে আপডেট করে নিই। সো সর্টিংয়ে আমাদের যে প্রবলেমটা ছিল যে হচ্ছে অটো আপডেট হয় না, সেটা কিন্তু ইন্ডেক্সিংয়ে হয়ে যাচ্ছে। তো তারপরে যদি আমরা দেখি তারপরে হচ্ছে 3000, তারপরে 3500, ঠিক এইভাবে কিন্তু শর্টেড হয়ে যাচ্ছে। তো এই টেবিলটা কিন্তু একটা টেবিলই থাকছে, মূল টেবিল। এইখানে একটা আলাদা ইন্ডেক্সের লিস্ট ক্রিয়েট হচ্ছে, আমরা বলতে পারি। সেই ইন্ডেক্সের লিস্টটা মেমোরি অ্যালোকেট করে মেমোরিতে জায়গা নিয়ে থাকছে। সেজন্যই ইন্ডেক্সিংয়ের একটা অসুবিধা হচ্ছে ইন্ডেক্সিংটা মেমোরি খরচ করে, কিন্তু ইন্ডেক্সিংয়ের সুবিধাটা হচ্ছে শর্টিংয়ের মতো আমরা যদি টেবিল আপডেট করি মূল টেবিল, তাহলে আমাদের শর্টিং টেবিলটাও আপডেট করার প্রয়োজন নেই, অটোমেটিকই আপডেট হয়ে যাবে। ইন্ডেক্সিংয়ের মূল উদ্দেশ্যই হলো শর্টিংয়ের মাধ্যমে কোয়েরি চালিয়ে খুব দ্রুত আকারে শর্টেড ডাটা বা তোমার যে ডাটাটা প্রয়োজন সেই ডাটাটা সহজেই তুলে নিয়ে আসা। শর্টিং সেটা করতে একটু বেশি সময় নেই। শর্টিং আর ইন্ডেক্সিংয়ের মধ্যে পার্থক্য, মেন যে পার্থক্যগুলো সেগুলো আমি আরও বলবো। তার আগে চলো আমরা দেখি ইন্ডেক্স কত প্রকার। ইন্ডেক্সিং হচ্ছে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে অটোমেটিক ইন্ডেক্সিং, একটা হচ্ছে ম্যানুয়াল ইন্ডেক্সিং। আমরা এর আগে তোমাদের সাথে প্রাইমারি কি নিয়ে কথা বলেছিলাম। তো আমরা যদি কোনো টেবিলের কোনো কলামকে প্রাইমারি কি হিসাবে ডিফাইন করে দেই তাহলে অটোমেটিক্যালি প্রাইমারি কি অনুযায়ী একটা ইন্ডেক্স ধরে নেই ডাটাবেস নিজে থেকেই। এটাকে বলা হয় হচ্ছে অটোমেটিক ইন্ডেক্সিং। অথবা আমরা যে আগের টেবিলে দেখেছিলাম, আগের স্লাইডটাতে যে হচ্ছে আমরা স্যালারি অনুযায়ী ইন্ডেক্সিং করেছিলাম, সেটাকে বলা হচ্ছে ম্যানুয়াল ইন্ডেক্সিং। অর্থাৎ ইউজার যদি নিজে থেকে যে কোনো একটা ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্সিং করে তাহলে সেটাকে বলা হয় ম্যানুয়াল ইন্ডেক্সিং। এছাড়াও বেশ কিছু ইন্ডেক্সিং আছে, ওগুলো হচ্ছে আরও বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। সেই ইন্ডেক্সিংগুলো তোমাদের মেন বইয়ে আছে, তোমরা সেগুলো একটু দেখে নিবে।
আমি তোমাদেরকে ইন্ডেক্স এবং শর্টিংয়ের পার্থক্যগুলো একটু বলার চেষ্টা করব। এইখানে দেখো একটা ফ্যাক্ট টেবিল, এটা হচ্ছে মেইন টেবিল, এটা হচ্ছে ইন্ডেক্স টেবিল। আমি তোমাদেরকে যেভাবে বলেছিলাম, এটা ধরো স্টুডেন্ট টেবিল, স্টুডেন্টের জিপিএ আছে এখানে, এটাও একটা স্টুডেন্ট টেবিল, এখানে স্টুডেন্টের জিপিএ আছে, এটা হচ্ছে শর্টিং টেবিল। এখন দেখো আমি যখন এই টেবিলে ডাটা ইনসার্ট করছি সেটা ইন্ডেক্স টেবিলে এসে অটো আপডেট হয়ে যাচ্ছে, কিন্তু শর্টের টেবিলটা দেখো এই টেবিলটার সেম কপি হচ্ছে আরেকটা টেবিল। অর্থাৎ এই টেবিলটা যখন আমি কমপ্লিট করে ফেলেছি তখন আমি শর্টিং অপারেশন ব্যবহার করে আরেকটা টেবিল জেনারেট করেছি, সেটা হচ্ছে জিপিএর উপর ভিত্তি করে আমি জেনারেট করেছি। যার জিপিএ বেশি তার নাম আগে, যার জিপিএ কম তার নাম পরে, এইভাবে আমি সাজিয়েছি। দেখো এখানে কিন্তু রোল নাম্বারগুলো এই অনুযায়ী চলে এসেছে। তো এটা হচ্ছে শর্টিং, আর ইন্ডেক্সিংটা হচ্ছে আমি টেবিলটা আমার যা আছে তাই থাকবে, আমি জাস্ট একটা করে ইন্ডেক্স আমি আমার মেমোরিতে ধরে রাখব। ইন্ডেক্সের মূল উদ্দেশ্য হচ্ছে ডাটাকে খুঁজে বের করা খুব দ্রুততম সময়ের মধ্যে, আর শর্টিংয়ের মাধ্যমে হচ্ছে আমরা কোনো টেবিলকে গোছাতে পারি বা সাজাতে পারি। ইন্ডেক্সিং যেহেতু মেমোরি অ্যালোকেট করে সেহেতু এটার জন্য একটু হলেও জায়গার প্রয়োজন হয়, কিন্তু শর্টিংয়ের জন্য আলাদা করে নতুন কোনো মেমোরি অ্যালোকেশন বা জায়গার প্রয়োজন হয় না। আরেকটা যেটা সেটা হচ্ছে আমি আগে বলেছি যে ইন্ডেক্সিংয়ের মাধ্যমে একটু দ্রুততর সময়ে সাজানো যায়, আর শর্টিংয়ের মাধ্যমে সাজানোর জন্য আমাদের একটু বেশি সময়ের প্রয়োজন হয়। আরেকটা মেজর জিনিস যেটা আমি তোমাদেরকে বলবো সেটা তুমি একটু লক্ষ্য করো, এখানে দুইটা টাস্কের দিকেই ইন্ডেক্স, এই দুইটা টেবিল হচ্ছে ইন্ডেক্সের জন্য আর এই দুইটা টেবিল হচ্ছে শর্টিংয়ের জন্য। তো দেখো ইন্ডেক্সের মধ্যে আমি যে এইখানে রোল যে সিরিয়ালাইজ আকারে কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, ইন্ডেক্স টেবিলের মাধ্যমে রোল সিরিয়ালাইজ আকারে ক্রিয়েট হয়ে গিয়েছে, কিন্তু আমি যখন শর্ট করব তখন এইখানে যে রোল নাম্বারগুলো আছে সেটা হচ্ছে এখানে সিরিয়াল আকারে ক্রিয়েট হবে না। কেন সিরিয়াল আকারে ক্রিয়েট হবে না? কারণ শর্টিং করেছি আমি হচ্ছে জিপি অনুযায়ী শর্টিং করার ফলে এটা জিপি আকারে সিরিয়ালাইজ হয়েছে, কিন্তু এইখানে যে ক্রমিক নাম্বারগুলো ছিল ক্রমিক নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আসো ইন্ডেক্স এবং শর্টিং করার জন্য কি কমান্ড তোমাদেরকে ব্যবহার করতে হবে বা কি কোয়েরি তোমাদেরকে চালাতে হবে। ইন্ডেক্স ব্যবহার করার জন্য ক্রিয়েট ইন্ডেক্স নামে একটা কোয়েরি আছে, সেই কোয়েরিটা তোমরা চালনা করবে, সেই অপারেশনটা চালনা করবে। আর যদি শর্ট করতে চাও একটা টেবিলকে তাহলে অর্ডার বাই অপারেশনটা তোমাদেরকে চালাতে হবে। সো আশা করি ইন্ডেক্স এবং শর্টিংয়ের মধ্যে যে পার্থক্যগুলো এবং ইন্ডেক্স এবং শর্টিং সম্পর্কে বিস্তারিত তোমরা বুঝতে সক্ষম হয়েছো। আজকের লেকচারের উপর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে পার্সোনালি অথবা ভিডিওর কমেন্টে করে ফেলতে পারো, আমি কিন্তু উত্তর দিয়ে দেবো তোমাদেরকে। ধন্যবাদ সবাইকে ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ক্লাসে।